কিন্তু ভিন্ন, কিন্তু এই একটি এরকম ব্যক্তিকে রাজ্য সরকার তরফ থেকে আপনার বসিয়ে দেওয়া হয়, সিলেক্ট করা হয় চেয়ারম্যান হিসেবে। তো তারা সেই বলে এই ডিফাঙ্কড যে ডিপিএসসি গুলো সেগুলোকে তারা চালাবার চেষ্টা করে। তো আজকের যে জাজমেন্টটি, এই জাজমেন্টের র্যামিফিকেশন যেটি হবে, র্যামিফিকেশন মানে এটির আপনার ইম্প্যাক্ট বা এফেক্ট যেটা হবে, সেটাই জানতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে দেখুন, আমার যতদূর আমার নলেজ প্রোভাইড করে, পশ্চিমবঙ্গে সম্ভবত আপনার এই 2015-র পরে আর নতুন করে রিকনস্টিটিউশন গ্যাজেট পাবলিকেশন কোনো ডিপিএসসি কোনো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলেরই হয়নি। তো তার মানে আমাদেরকে ধরতে হবে হচ্ছে যে ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিপিএসসি আজকের দিনে বৈধ নয়। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কেঁচো খুঁড়তে গিয়ে শেষ পর্যন্ত কেউটে বেরিয়ে এলো। আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের করা একটি নির্দিষ্ট মামলা, পূর্ব মেদিনীপুরের একটি প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকাকে জোরপূর্বক ট্রান্সফার করার বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল, সেই মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে জাস্টিস রাজস্বী ভরদ্বাজ গতকাল একটা রিমার্কেবল জাজমেন্ট দিলেন এবং সেই জাজমেন্টের মধ্য দিয়ে বেরিয়ে এলো যে শেষ পর্যন্ত দেখা গেছে যে পূর্ব মেদিনীপুরে 2015 সালের পর থেকে ডিস্ট্রিক্ট স্কুল প্রাইমারি স্কুল কাউন্সিলের কোনো এক্সিস্টেন্সই নেই, পুরোটাই অবৈধ। এবং সারা পশ্চিমবঙ্গের সম্ভবত সমস্ত প্রাইমারি বোর্ড যে কাউন্সিল, সেই কাউন্সিলগুলো এইভাবেই 2015 সালের পর থেকেই সম্ভবত নন এক্সিস্টেন্ট। তাহলে প্রশ্নটা হচ্ছে, সেই প্রাইমারি স্কুল কাউন্সিলকে দিয়ে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, তাহলে সেই রিক্রুটমেন্ট নিয়েও তো প্রশ্ন উঠে যায় যে অ্যাপয়েন্টিং অথরিটি, সেই অ্যাপয়েন্টিং অথরিটির যদি লিগ্যালিটি না থাকে, তাহলে সেই অ্যাপয়েন্টিং অথরিটি যে অ্যাপয়েন্টমেন্টগুলো করেছে ফলত সেগুলো নিয়েও তো প্রশ্ন আসে। তাহলে কি 32,000-এর চাকরি যাওয়া সংক্রান্ত মামলার প্রেক্ষিত এই মামলার রায়টা খুব পার্টিনেন্ট নয়, খুব ইম্পর্টেন্ট নয়? আমি এই প্রশ্নটাই করেছিলাম অন্যতম আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিল্লদল ভট্টাচার্যকে। তিনি এই মামলাটা অন্যতম আইনজীবী এবং তাঁর করা মামলার প্রেক্ষিতেই শেষ পর্যন্ত জাস্টিস রাজস্বী ভরদ্বাজ গতকালের জাজমেন্টটা দিয়েছেন। আমি আজকে সরাসরি অ্যাডভোকেট বিল্লদল ভট্টাচার্যর কাছে নিয়ে যাব, কি বললেন এই বিষয় নিয়ে শুনুন। প্রথমে আমি আর্গু করেছিলাম যে এই ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল 2011 সালে এটা লাস্ট আপনার রিকনস্টিটিউশন হয়ে গ্যাজেট নোটিফিকেশন হয়েছিল। তো 4 বছরের আয়ু থাকে। তো 2015-তে সেটা টার্ম এক্সপায়ার করে গেছে। তো ডিপিএসসি তরফ থেকে ওদের বক্তব্য ছিল হচ্ছে সেকশন 42 অনুযায়ী ডিপিএসসি যতদিন না মানে মানে যদি কোনো মানে টার্ম এক্সপায়ারও করে যায়, তাহলেও আপনার ডিপিএসসি কন্টিনিউ করতে পারবে বডি কর্পোরেট হ্যাভিং পারপিচুয়াল সাকসেশন সেইটা দেখিয়ে। তো আমি সেটিকে কাউন্টার করি আমাদেরই মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ের একটি জাজমেন্ট সাইট করে, যেখানে এই পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেই 2010 সালে এই অ্যামেন্ডমেন্টটা যখন হয়েছিল সেকশন 42(2) এর, তো তখন একটি মামলা হয়েছিল। সেখানেও মানে ওই 2010 সালের পরেও এরা আপনার কনস্টিটিউট করছিল না, ডিপিএসসি কনস্টিটিউট করছিল না। তো সেখানেও তারা 42(2) অ্যামেন্ডমেন্টটা দেখায়, কিন্তু আদালত তখন বলেন হচ্ছে যে 42 সাবসেকশন 2 হচ্ছে একটা ট্রানজিটরি প্রভিশন। মানে 42(2) মানে এই নয় যে ডিপিএসসি 10 ইয়ার এক্সপায়ার করে যাওয়ার পরেও, টার্ম এক্সপায়ার করে যাওয়ার পরেও সেটা ইনডেফিনিটলি মানে এরকম ভাবে মানে খালি থাকবে আর ওই এক্সপায়ার্ড ডিপিএসসি কন্টিনিউ করবে। তো করে তখন আদালতের হস্তক্ষেপেই নির্বাচনটি হয় আর কি, বা এই রিকনস্টিটিউশনটা হয়, হয়ে তারপরে 2011 সালে ওই গ্যাজেট পাবলিকেশন হয়। তো ওই জাজমেন্টটা আমি সাইট করি মাননীয় জাস্টিস রাজস্বী ভরদ্বাজের কাছে। এটি একটি ট্রান্সফারের থেকে হয়েছিল আর কি, এই মামলাটি যেটি আমরা করেছিলাম দেখলাম। এটা প্রথমে চেয়ারম্যান ডিপিএসসি পূর্ব মেদিনীপুর, যিনি নিজেকে ক্লেম করছিলেন, তিনি প্রথমে আমার মক্কেলকে আমরা ট্রান্সফার করেছিলেন। সেটি নিয়ে আমরা একটি মামলা করেছিলাম। তো সেখানেও আমরা পয়েন্ট নিই জাস্টিস মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাসুর কাছে যে ডিপিএসসির কোনো বৈধতাই নেই। তো তখন ডিপিএসসির লয়ারকে বলা হয় হচ্ছে যে সেই ডকুমেন্টস গুলো প্রডিউস করতে। তো তারপরে ওরা যেটা করে, সেই ট্রান্সফার অর্ডারটাকে তারা রিকল করে নেয়। এবার রিকল করে নিয়েই তারপরে সাথে সাথে তার কয়েকদিনের মধ্যে পূর্ব মেদিনীপুর ডিপিএসসির সেক্রেটারির নাম করে
একটি মেমো ইস্যু করে আমার মক্কেলকে, সেক্রেটারি ডিপিএসসি, ডিপিএসসির যে সেক্রেটারি করে আমার মক্কেলকে আপনার আবার ট্রান্সফার করে আরেকটি জায়গায়। তো আমরা তখন সেটিকে চ্যালেঞ্জ করে তারপরে এই পয়েন্টটা আমরা নিই। তো আলটিমেটলি তো মামলাটি বেশ কয়েকদিন শুনানি হয়েছে, হওয়ার পরে আজকে ফাইনালি জাজমেন্ট দিয়েছেন মাননীয় জাস্টিস রাজশ্রী বরদ্দার। উনি হোল্ড করেছেন, আমি যদি ঠিক মতো, আমি সকালবেলা জাজমেন্টটা পড়ছিলাম সার্ভারে আপলোড হওয়ার পরে, বোধহয় প্যারা 34 আর প্যারা 37 সেখানে উনি বলে দিয়েছেন যে ডিপিএসসির কোনো বৈধতাই নেই, কারণ একটা 10 ইয়ার বহুদিন হয়ে গেল, এক্সপায়ার করে গেছে 2015 সালের, আর কোন রকম ভাবে রিকনস্টিটিউশন হয়। হ্যাঁ, এরা যে করেছে, এরা একটি করে চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট করে দেয়, সেই চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট করে সেই চেয়ারম্যানই নিজেকে মনে করে যে চেয়ারম্যান মানেই হচ্ছে ডিপিএসসি। যদিও বা বহুবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চেরও এরকম জাজমেন্ট আছে যে ট্রান্সফার রিলেটেড বিষয় আশয়ে যদি কোনো কিছু করতে হয় সেটা ডিপিএসসি মানে কাউন্সিলকে করতে হবে, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে করতে হবে। এবার চেয়ারম্যান এবং কাউন্সিল কিন্তু ভিন্ন, কিন্তু এই একটি এরকম ব্যক্তিকে রাজ্য সরকার তরফ থেকে আপনার বসিয়ে দেওয়া হয়, সিলেক্ট করা হয় চেয়ারম্যান হিসেবে। তো তারা সেই বলে এই ডিফাঙ্কড যে ডিপিএসসি গুলো সেগুলোকে তারা চালাবার চেষ্টা করে। তো আজকের যে জাজমেন্টটি, এই জাজমেন্টের র্যামিফিকেশন যেটি হবে, র্যামিফিকেশন মানে এটির আপনার ইম্প্যাক্ট বা এফেক্ট যেটা হবে, সেটাই জানতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে দেখুন, আমার যতদূর আমার নলেজ প্রোভাইড করে, পশ্চিমবঙ্গে সম্ভবত আপনার এই 2015 পরে আর নতুন করে রিকনস্টিটিউশন গ্যাজেট পাবলিকেশন কোনো ডিপিএসসি কোনো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলেরই হয়নি। তো তার মানে আমাদেরকে ধরতে হবে হচ্ছে যে ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিপিএসসি আজকের দিনে বৈধ নয়। দু একটা হয়তো এরকম হয়ে থাকতে পারে, আমার নলেজ যতটুকু প্রোভাইড করে সেটা বলছি। পূর্ব মেদিনীপুর ডিপিএসসি তো মানে নেই, নন এক্সিস্টেন্ট, সেটা তো এই মামলাতেই স্পেসিফিক্যালি বলে দিয়েছে। কবে থেকে নন এক্সিস্টেন্ট পূর্ব মেদিনীপুর? 2015 সালে এক্সপায়ার করে গেছে, তারপর থেকে তো আর, হ্যাঁ, তো তারপর থেকে তো আর তার বৈধতা নেই। আচ্ছা, একটা প্রশ্ন আপনি যেহেতু মূল মামলাকারী, আমি সেই জন্য আপনার কাছে করছি, সেটা হচ্ছে আলটিমেটলি ধরুন 2015 সাল থেকে যদি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল গুলো না থাকে, তা মানে নন এক্সিস্টেন্ট যদি থাকে, তাহলে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের আমলে যে রিক্রুটমেন্ট গুলো হয়েছে, সেই রিক্রুটমেন্ট নিয়েই তো প্রশ্ন উঠে যাবে। মানে যার মধ্যে ধরুন এই 42,000 যে ছাত্রছাত্রী, যাদের মধ্যে 32,000কে নিয়ে অলরেডি মামলা চলছে জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চে, সেটাও তো মানে এই সমস্ত বিষয়গুলো তো তাহলে তাদের অধীনে চলে যাবে, মানে এই আইনের মানে এই রায়ের অধীনে চলে যাবে, তাই নয় কি? দেখুন, ওই মামলাতে তো আমি নেই। আমি এক সময় সিবিআই এর হয়ে আমি অ্যাপিয়ার করতাম এই এসএসসি স্ক্যামে বলে। আমি এসএসসি আর প্রাইমারি রিলেটেড কোনো মামলায় আমি ব্রিফ অ্যাকসেপ্ট করি না, কারণ যেহেতু মানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা একটা কি বলবো, একটা ম্যাটার অফ প্রিন্সিপাল বলতে পারেন আর কি, মরালিটির গ্রাউন্ডে। তো ওটা এক্স্যাক্টলি কি ব্যাপার নিয়ে হচ্ছে সেটা তো আমি জানি না। তবে হ্যাঁ, একটা যেটা প্রশ্ন উঠবে সেটা হচ্ছে যে যদি বৈধতাই না থাকে ডিপিএসসি গুলির, তাহলে ডিপিএসসির অ্যাকশন গুলি কতটুকু সাস্টেনেবল। এবার আইনের চোখে ডিফ্যাক্টো ডকট্রিন বলে একটি জিনিস হয়। ডিফ্যাক্টো ডকট্রিন মানে হচ্ছে প্রসপেক্টিভলি অপারেট করবে, আজকের পর থেকে অপারেট করবে না যেদিন থেকে এক্সপায়ার করে গেছে সেদিন থেকে অপারেট করবে, সেই বিষয়ে আমাদের এই যে অর্ডারটা জাজমেন্টটা আমি এখনো অব্দি যা পড়েছি সেরকম কিছু বলা নেই। অবশ্য সেই প্রশ্ন ডিপিএসসির তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকেও এই মামলাতে আর্গু করার সময় তোলা হয়নি। তারা তো বারবার আর্গু করে গেছিলেন হচ্ছে যে এটি একটি বডি কর্পোরেট, তাই জন্য মানে মানুষ থাকুক কি না থাকুক ডিপিএসসি বৈধ থাকবে আর কি। তো এরকম একটি এরা আর্গুমেন্ট সেট আপ করেছিল মাননীয় আদালতের কাছে। তো এখন দেখা যাক, সেটা সাবজেক্ট অফ ইন্টারপ্রিটেশন। তো এটিকে এখন কিভাবে এই আজকের যে জাজমেন্টটা, আজকের যে রায়টা, এটিকে কিভাবে ইন্টারপ্রিট করা হয়, অন্য মামলাতে যদি দেখানো হয় যে এটা প্রসপেক্টিভ এফেক্ট থাকবে না এটা রিট্রোস্পেক্টিভলি হবে, সেটি একটি আইনি বা মানে বিচার্য বিষয় বলতে পারেন আর কি। তো এই অবধি আর কি, এর বাইরে আর তো মানে নয়। তবে হ্যাঁ, এরপর রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে বা ডিভিশন বেঞ্চে আবেদন করা হতেই পারে, আপনার কি মনে হয়? হ্যাঁ, ওরা তো স্টে চেয়েছিল আজকে, রাজ্যের তরফ থেকে স্টে চাওয়া হয়েছিল। হ্যাঁ, স্টে হ্যাজ বিন রিফিউজ। তো ধরে নেওয়া যেতেই পারে যে নয় ওরা ডিভিশন বেঞ্চে ওনারা যেতে পারে না, আর হয়তো নইলে যেরকম হয় অনেক সময় ডিভিশন বেঞ্চে না গিয়ে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টেও চলে যান এসএলপি করে।
তো সেটিও করতে পারেন। এখন দেখা যাক কি করে। অ্যাপারেন্টলি আমার ওই মানে স্টে চাওয়াটার মধ্য দিয়ে মনে হচ্ছে কোনো একটা জায়গায় সরকার বুঝতে পারছে এর একটা লং টার্ম এফেক্ট পড়তে চলেছে, তাই নয় কি? হ্যাঁ, দেখুন ইম্প্যাক্টটা তো ওয়াইড স্প্রেড, শুধু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে তো নয়, এটি গোটা পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল এই অবস্থা হয়ে গেছে। মানে অ্যাপয়েন্টিং অথরিটির লিগালিটিটাই প্রশ্নের মধ্যে পড়ে গেছে। অ্যাপয়েন্টিং অথরিটি মানে ডিপিএসসি নেই আর কি, এরা যেটা করছিল আর কি, তারা রিক্রুটমেন্ট করেছে, ফলে তো স্বাভাবিকভাবে তারা রিক্রুটমেন্ট নয়, আমার এই ক্ষেত্রে যেটা করছিল আর কি, হয়তো পলিটিক্যাল রিজনের জন্যই হয়তো ভিন্ডিকটিভ অর্ডারস অফ ট্রান্সফার ইস্যু করছিল। তো মানে সে তো মানে যাই হোক, এই মামলায় তো মানে এটাকে আমরা বিনোদনবাবু এটাকে আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, কেঁচো খুঁড়তে সাপ বেরোলো, অর্থাৎ ট্রান্সফার অর্ডার নিয়ে কন্টেস্ট করতে গিয়ে শেষ পর্যন্ত বেরিয়ে এলো যে নন এক্সিস্টিং ডিপিএসসি। এভাবেই হয়তো আমরা সাম আপ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলতেই পারেন যে গাছের গুড়ি নেই তার আবার ডাল। হ্যাঁ, অনেক ধন্যবাদ বিনোদনবাবু, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।